ত্রিমাত্রিক প্রেমে মাত্রাহীন আমি। পর্ব 6। জান্নাত হায়দার। রাতের খাবার শেষে সবাই ধীরে ধীরে নিজেদের রুমে ফিরে যায়। আজরিন হাতে একটি পানির জগ নিয়ে উপরের বেলকনি দিয়ে নীরবে নিজের রুমের পানে এগিয়ে যাচ্ছে। মাহিরার রুমের সামনে আসতেই দরজা খুলে সামনে দাঁড়ায় মাহিরা। চোখে জ্যোৎস্নার মতো সারল্য, মুখে প্রশান্ত হাসি। বলে, ফুফি ঘুমাতে আসবে না? তোমার জন্য অপেক্ষা করছি তো। আমি কিন্তু আজকে তোমার কাছ থেকে গল্প না শুনে ঘুমাবো না। মাহিরার স্বরে শিশুসুলভ আবেগ। আজরিন এক মুহূর্ত থেমে যায়, চোখে মুখে তার দ্বিধা বেশে ওঠে। কি বলবে বুঝে উঠতে পারছে না। তারপর নিজেকে সামলে নিয়ে এক চিলতে হাসি মুখে এনে বলে, গল্প না শুনে ঘুমাবি না? কিন্তু তবে কথাটা শেষ হওয়ার আগেই মাহিরা আজরিনকে থামিয়ে দেয়। হাস্যোজ্জ্বল মুখ সংকুচিত করে তাগিদ স্বরে বলে উঠে, কিন্তুটা পরে শুনবো ফুফি। আমায় এখন ওয়াশরুম ডাকছে, আমি যাচ্ছি। তুমি তাড়াতাড়ি জগটা রেখে এসো। এই বলে সে দ্রুত নিজের রুমে ভিতরে ওয়াশরুমের পানে চলে যায়। আজরিন কিছু বলার চেষ্টা করেও থেমে আছে। চোখ কেবল আটকে আছে মাহিরার চলে যাওয়ার দৃশ্যটার পানে। এরপর সে ভারী নিঃশ্বাস ফেলে ধীরে পা বাড়ায় নিজের রুমের দিকে। হাঁটতে হাঁটতে নিঃশব্দে মনে মনে বলে, কি বিপদেই না পড়লাম, এখন তো ওর সঙ্গে না ঘুমিয়ে উপায় নেই। রুমের ভিতরে আসে আজরিন। দেখে অমিত বিছানায় বসে ল্যাপটপে কিছু কাজ করছে। আজরিনকে দেখে একবার চোখ তুলে তাকায়, তারপর আবার মন দেয় ল্যাপটপের স্ক্রিনে। আজরিন পানির জগটা হাত থেকে বিছানার পাশের ছোট টেবিলটাতে রাখে। অমিতকে উদ্দেশ্য করে শুধালো, আপনার জন্য একটু কফি বানিয়ে আনবো? অমিত ল্যাপটপ বন্ধ করে বিছানা থেকে নেমে দাঁড়ায়। কোনো ভনিতা না করে সংক্ষিপ্ত উত্তর দেয়, না দরকার নেই। আজরিন আবার জিজ্ঞেস করে, এখন ঘুমিয়ে পড়বেন? অমিত ছোট্ট করে মাথা নাড়ে। মৃদু স্বরে উত্তর দেয়, হুম। কিছুক্ষণ চুপচাপ কাটে। দুজনেই নিঃশব্দে নিজেদের কাজে সীমাবদ্ধ থাকে। একটু পর অমিত বিছানার পাশে গিয়ে বসে শোয়ার প্রস্তুতি নেয়। এমন সময় আজরিন বলে ওঠে, আমি আজ পাশেই মাহিরার রুমে ঘুমাচ্ছি। রাতে আপনার যদি কিছু দরকার পড়ে বলবেন। আজরিনের কথায় অমিত একটু বিস্মিত হয়ে তাকায়। বলে, কেন? তুমি হঠাৎ মাহিরার রুমে ঘুমাবে কেন? আজরিন কিছু বলার জন্য মুখ খুলেছে, ঠিক তখনই দরজার ওপাশ থেকে পরিচিত কণ্ঠ ভেসে আসে, ফুফি। আজরিন অমিত দুজনের নজর দরজার পানে, যেখানে দাঁড়িয়ে আছে মাহিরা। চোখে তার একরাশ জিজ্ঞাসা আর মুখে শিশুর মতো সরল আহ্বান। নিঃশব্দ চোখে একবার আজরিন একবার অমিতের পানে তাকায়। তারপর কোমল স্বরে আজরিনের পানে তাকিয়ে বলে, ফুফি হয়েছে তোমার? এসো। তুমি না আজ আমার সঙ্গে ঘুমাবে? আজরিন সরল মুখে ধীরে চোখ ফেরায় অমিতের পানে। চোখে যেন এক জটিল অনুভবের ছায়া। মৃদু স্বরে অমিতকে উদ্দেশ্য করে বলে, আমি আসছি। মাহিরা তখন এগিয়ে এসে হাত ধরে আজরিনের রুম থেকে বেরিয়ে যায় তারা। আর আজরিন পেছনে ফেলে যায়, না বলা অনুচ্চারিত কথা। অমিত বিছানায় বসে নীরবতায় ডুবে থাকে। তার চোখ দরজার পানে স্থির। এরপর ধীরে ধীরে বিছানায় উঠে শুয়ে পড়ে সে। রুমের বাতি অফ করে বালিশে মাথা রাখতেই একটার পর একটা প্রশ্ন মনে তার উকি দিতে থাকে। মেয়েটা হঠাৎ এমন সিদ্ধান্ত নিল কেন? কেন আজ মাহিরার সঙ্গে ঘুমাতে গেল? বালিশের এপাশ ওপাশ করতে করতে আরও ভাবতে থাকে, তাহলে কি মেয়েটা গতরাতের ঘটনার কারণে আজ আমার সঙ্গে ঘুমাতে চাইছে না? ও ভাবছে আমি না জানি ও কি ভাবছে আমার সম্পর্কে। চিন্তায় ডুবে থাকা অমিত একসময় নিজের মনের ক্ষোভ সামলাতে না পেরে উঠে বসে পড়ে। গলা নামিয়ে ক্ষীণ স্বরে নিজেকে বলে, এ কারণেই সকাল থেকে মনটাকে গুটিয়ে নিলাম আজ ওদের বাড়ি আসবো না বলে। চট্টগ্রাম থেকে আসার সময় মা বহুবার বললেন যে কদিন রাজশাহী আছি ওর সঙ্গে যেন ওদের বাড়িতেই থাকি। বিকেলে ফোন দিয়েও বললেন ওদের বাড়ি যাচ্ছি কিনা, কখন যাব, কই আছি। শেষ পর্যন্ত নিজের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে ওদের বাড়িতে আসতে হলো। চাইলে ভার্সিটির অজুহাত দিয়ে বাড়িতে থেকে যেতে পারতাম, কিন্তু আমার ভাগ্য দেখ ওদের বাড়ি থেকে ভার্সিটির পথ সবচেয়ে কাছে। গত রাতে যা ঘটেছে সেটা তো এখন ভাবতেই পারছি না। কি করে যে এমন একটা ভুল করে বসলাম। এখন ওর চোখের দিকে তাকানোর সাহস হচ্ছে না আমার। নিজের মধ্যে এক অদ্ভুত অপরাধবোধ কাজ করছে। বাবার কথায় মেয়েটাকে সঙ্গে নিয়ে এলাম, এটাই ছিল আমার প্রথম ভুল। আর এখন মেয়েটা। এভাবে নানা কথায় অমিতের চোখের গভীরে অনুশোচনার ছায়া। দীর্ঘশ্বাস ফেলে চোখ বন্ধ করে নিয়ে সে আবার শুয়ে পড়ে। রুমের নিস্তব্ধতায় কেবল তার অস্থির হৃদয়ের ধ্বনি প্রতিধ্বনিত হচ্ছে। এদিকে অনিচ্ছায় সত্ত্বেও আজরিন তো মাহিরার সঙ্গে মাহিরার রুমে চলে আসে। রুম বদলালো ঠিকই, কিন্তু মন তার, সেটা তো পড়ে আছে নিজের রুমে। কোনোভাবে নিজের জীবনের টুকরো টুকরো ইতিহাসকে এক অগোছালো গল্প বানিয়ে মাহিরাকে শোনাতে লাগলো আজরিন। মাহিরার চোখে ধীরে ধীরে ঘুম নেমে এলো, নির্বতায় হারিয়ে গেল সে। কিন্তু আজরিন, তার চোখে ঘুম নেই, মনেও নেই। নিশ্চল দৃষ্টিতে তাকিয়ে আছে সিলিং এর পানে, যেন কোনো অদৃশ্য ভাবনার উত্তর লুকিয়ে আছে সেখানে।
তার দেহ হয়তো পড়ে আছে এই বিছানায় মাহিরার পাশে, কিন্তু আত্মা? আত্মা তো পড়ে আছে সেই আরেক বিছানায়, আত্মিক মানুষটার পাশের বালিশে। সেখানে আত্মা ঘুমিয়ে পড়েছে একান্ত ভালোবাসাকে আপন করে। পরের দিন দুপুর। যুগ বদলেছে, সে সঙ্গে বদলে গেছে দেশের আবহাওয়াও। এখন আর নিয়ম মানে না কিছু, না ঋতুর হিসেব, না সময়ের ধারা। এখন আর প্রকৃতির ইচ্ছের ব্যাখ্যা নেই, যখন ইচ্ছে রূপ বদলায় সে। এই তো সময়টা এখন বর্ষার, না তবুও গত কদিন ধরে রাজশাহীতে থেমে থেমে বৃষ্টি পড়ে চলেছে। না আছে আগাম বার্তা, না কোনো প্রশ্ন। যেন নিজস্ব ছন্দে চলে প্রকৃতি, সব নিয়মকে উপেক্ষা করে। হঠাৎ করে মেঘ জমে তো ঝুপ করে নেমে আসে জলরাশি। বাড়ির পুরুষেরা তখন বাহিরে নিজেদের কাজে মশগুল, নিজেদের কর্মস্থলে। ঝিরিঝিরি করে বাহিরে বৃষ্টি হচ্ছে। জানালার রেলিং ধরে দাঁড়িয়ে আজরিন একমনে বাইরের সেই বৃষ্টি ভেজা দৃশ্য দেখে যাচ্ছে। আকস্মিক তার মনে তীব্র একটা আকাঙ্ক্ষা জেগে উঠল, একটু ভিজে নেওয়া যাক, অনেক দিন হলো বৃষ্টিতে ভেজা হয় না। মনের তাগিদে সে ছুটে গেল মাহিরার রুমের পানে। বৃষ্টি আসার একটু আগে স্কুল থেকে ফিরে এসেছে মাহিরা। এখন স্নানের যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। রুমে ভিতরে এসে আজরিন হাসি মুখে বলে উঠল, মাহি, ছাদে যাবি? চল, বৃষ্টিতে ভিজব। কতদিন হলো শরীরের উপর বৃষ্টির ফোঁটা পড়েনি। মাহিরা একটু থেমে দ্বিধায় পড়ে বলল, বৃষ্টিতে ভিজব? কিন্তু মা তো রাজি হবে না। আজরিন হালকা হেসে নিজের মধ্যে ভাব আনে। বলে, ওই রুবিনা, ওকে রাজি করানোর দায়িত্ব আমার। তুই শুধু বল, যাবি তো? মাহিরার চোখে হাসি খেলে যায়। বলে, এটা আবার প্রশ্ন হলো নাকি? আমি তো তোমার আগেই ছুটে ছাদে চলে যাব। তুমি শুধু মাকে একবার রাজি করাও। দুজনের চোখে তখন এক অদ্ভুত ছেলে মানুষের উচ্ছ্বাস। একটু আলোচনা করে তারা এগিয়ে যায় রুবিনার রুমের পানে। রুবিনার রুমের বাহিরে দরজার আড়ালে দাঁড়িয়ে আছে মাহিরা, আর আজরিন ভিতরে এসে পড়ে। পেইজ, জানাত হায়দার। রুবিনা তখন আয়নার সামনে দাঁড়িয়ে মুখে ক্রিম মাখছে। ঠিক সেই মুহূর্তে আজরিনন নরম কণ্ঠে বলে, স্নান করে ফেলছো? রুবিনা আয়না থেকে চোখ সরিয়ে পেছনে আজরিনের পানে তাকায়। বলে, হ্যাঁ, কেন? কিছু বলবে? আজরিন একটু কুণ্ঠিত গলায় বলে, না, ভাবলাম তুমি যদি না স্নান করতে তাহলে একসাথে ছাদে গিয়ে বৃষ্টিতে ভিজতাম। রুবিনার মুখে হালকা আফসোসের ছাপ। তুমি আরেকটু আগে এলেই পারতে। এখন তো স্নান সেরে ফেলেছি। আগে কি করে আসতাম বলো? বৃষ্টি তো এখনই এলো। আচ্ছা, কি আর করার? এখন আমি আর মাহিরা যাচ্ছি বরং। রুবিনা আকস্মিক সুরে বলে ওঠে, তোমরা মানে মাহিরা যাবে না? ওর ঠান্ডা লাগবে, জ্বর এসে যাবে। ঠিক তখনই দরজার আড়াল থেকে বেরিয়ে আসে মাহিরা। চোখ মুখ হাসিতে ভরা। বলে, আমি ভিজলে জ্বর আসবে আর তুমি ভিজলে? তুমি তো স্নান না করলে এখন যেতে। রুবিনা অবাক হয়ে চেয়ে থাকে। তুই তুই এতক্ষণ দরজার আড়ালে ছিলি? আজরিন আর মাহিরা মৃদু হেসে ওঠে। মাহিরা তখন আদুরে স্বরে বলে, ওমা, যেতে দিও না, বৃষ্টি থেমে যাবে যে মাত্র একদিনেরই তো ব্যাপার। ফুফি কাল সকালে চলে যাবেন, অমিত আঙ্কেল সকালে খাবার টেবিলে বলল যে, শুনলে না? এরপর কবে দেখা হবে জানি না। দেও না, একটাবার দেও। আজরিনও যোগ দেয় মাহিরার সাথে। বলে, ও ঠিকই তো বলছে। এরপর আবার কবে আসবো তার তো ঠিক নেই। আমি না থাকলে তুমি হয়তো পরে বৃষ্টিগুলাতে ভেবে কাঁদবে। আমার ছোট ননদিনী আবদার করেছিল, বৃষ্টিতে ভিজতে চেয়েছিল। কিন্তু আমি আমার মেয়েকে দেইনি বলে ওর সেই ইচ্ছেটা অপূর্ণ থেকে গেছে। তোমার মনে তখন ক্লেশ জন্মে পাহাড় হয়ে যাবে। আজরিনের কথায় রুবিনার ঠোঁটে কোণে হাসি ফুটে ওঠে। তা দেখে মাহির উচ্ছ্বসিত স্বরে বলে, মা, তুমি হাস? তার মানে তুমি রাজি? রুবিনা আর না করে না। মাহিরা আর আজরিন দুজনেই আনন্দে বেরিয়ে যায় রুম থেকে। তাদের চলে যেতে দেখে পেছনে থেকে রুনা উচ্চ স্বরে বলে, এই আজরিন, তাড়াতাড়ি নেমে এসো, বেশিক্ষণ ভিজো না, পড়ে শরীর খারাপ নিয়ে শ্বশুরবাড়ি গেলে আমাদের বদনাম হবে কিন্তু। মধ্যরাত। হঠাৎ করেই অমিতের ঘুম ভেঙে গেল এক অস্থির চাপা শব্দে। শব্দটা তেমন জোরালো না হলেও তার কানে বাজে যেন তীক্ষ্ণ ধনুকের ন্যায়। ঘুমন্ত মস্তিষ্কে ক্লান্ত চোখে চারপাশে তাকিয়ে বোঝার চেষ্টা করে শব্দটার উৎস। ঘাড় ঘুরিয়ে আজরিনের পানে তাকায় অমিত। ডিমের বাতির ম্লান আলোয় দেখা যায় মেয়েটি ঘুমের মধ্যে ছটফট করছে, যেন কোনো অদৃশ্য যন্ত্রণার সঙ্গে যুদ্ধ করছে। অমিত নিচু স্বরে ডাকে, শুনছ? তুমি ঠিক আছো তো? আজরিন কাতর গলায় অস্পষ্ট স্বরে ফিসফিস করে, জল, জল। অমিত তখনই উঠে বসে রুমের বাতি অন করে দ্রুত পাশের টেবিল থেকে জগ তুলে গ্লাসে পানি ঢালে। আজরিনের পানি এগিয়ে দিয়ে বলে, এই নাও পানি। চাচ্ছিলে তো না? অমিতের স্বরে যেন এক কোমল দৃঢ়তা। আজরিন চোখ মেলে তাকায় অমিতের পানে। চোখজোড়া লালচে, ক্লান্তিতে জর্জরিত। ধীরে প্রশ্ন ছুড়ে, হুম্মম? চোখের ভাষা বুঝতে চেষ্টা করে অমিত। চোখের পানে তাকালে তার চিত্ত বলে, মেয়েটি ভালো নেই। চিত্তের তাগিদে সে হাত বাড়িয়ে আজরিনের কপালে ছোঁয়ায়। আতকে ওঠে বলে,
তোমার তো জ্বর এসেছে, পুরো শরীর পুড়ে যাচ্ছে। এক মুহূর্ত দেরি না করে বিছানা থেকে নামে অমিত। চোখ পড়ে ড্রেসিং টেবিলে রাখা ফার্স্ট এইড বক্সে। সেখান থেকে থার্মোমিটারটা এনে আজরিনের পানে এগিয়ে দেয়। চোখ বন্ধ করে রাখা আজরিনকে ডাকা স্বরে বলে, শুনছো, এটা মুখে নাও, তোমার জ্বর মেপে দেখি। অমিতের ডাকে সাড়া দিয়ে আজরিন ক্লান্ত হাতে সেটা নেয়। এদিকে অমিত চলে যায়। একটু পর হাতে একটা পানির পাত্র নিয়ে আসে। জলপট্টি দেওয়ার জন্য আজরিনের পাশে বসে। জলপট্টির শীতলতায় আজরিন চোখ মেলে অমিতে পানে তাকায়। নীরব চোখ দুটি দিয়ে যেন কিছু বলতে চাচ্ছে অমিতকে, কারণ মুখে থার্মোমিটার থাকায় সে কথা বলতে পারছে না। 5 মিনিট পর অমিত থার্মোমিটার তুলে দেখে জ্বর 103 ডিগ্রি। কণ্ঠে রাগ আর উদ্বেগের মিশ্রণে অমিত বলে উঠে, 103 ডিগ্রি জ্বর কেন? বৃষ্টিতে ভিজতে গিয়েছিলে? শুধু শুধু এখন জ্বর বাঁধালে না? যখন তোমার বৃষ্টিতে ভেজার কথা শুনেছি তখনই ভেবেছি এমন কিছু হবে। কথাটা বলেই অমিত থার্মোমিটার রেখে ওষুধ সাথে গ্লাস করে পানি নিয়ে আসে। বলে, এই নেও, ওষুধটা খেয়ে নেও। শরীরের ক্ষীণতায় আজরিন বাধ্য মেয়ে হয়ে উঠে। কোনো কথা না বলে দুর্বল শরীরে উঠতে চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ হয়। তা দেখে অমিত এগিয়ে আসে, তাকে ধীরে ধীরে বসিয়ে দেয়। জিজ্ঞেস করে, পেটে কিছু আছে? খালি পেটে ওষুধ খাওয়া ঠিক না। আজরিন কাতর গলায় উত্তর দেয়, না। না মানে? কিছু খেতে হবে না। অমিত গভীর দৃষ্টিতে তাকায় ওষুধ এগিয়ে দিয়ে বলে, ওষুধটা খেয়ে নাও। আর ওষুধটা কাজ না করলে কাল চট্টগ্রাম যাওয়ার আগে যদি বৃষ্টি হয় আরেকবার বৃষ্টিতে ভিজে নিও, দেখবে পুরোপুরি সুস্থ। অমিতের কথায় আজরিন ক্ষীণ মিশ্রিত মৃদু হাসে। অমিত আবার জিজ্ঞেস করে, এখন আর কি জলপট্টি দেওয়া লাগবে? না, এখন ঠিক আছি। ওষুধ খেয়েছ মাত্র, এখনই ঠিক হয়ে যাওয়ার কিছু হয়নি। এখন ঘুমানোর চেষ্টা কর। ওষুধ খেয়েছ, জ্বর এখন ছেড়ে দিবে, ভোরে আবার বের হতে হবে। এটা বলে বাতি নিভিয়ে ধীরে পাশে শুয়ে পড়ে অমিত। রুমে নেমে আসে অস্থিরতাকে কাটিয়ে এক নিঃশব্দ কোমলতা। প্রায় 2 মাস পর আজ আজরিনদের ডিপার্টমেন্টে নবীনবরণ অনুষ্ঠান। আজকের দিনটার জন্য আজরিন বেশ কিছুদিন ধরেই প্রস্তুতি নিচ্ছে। শাড়িটা কি পরবে? চুল বাঁধবে কিভাবে? কোন জুতাটা মানাবে? এসব ছোট ছোট প্রশ্নে ছিল যত্নের ছোঁয়া। কারণ আজকের দিনটা শুধু কোনো অনুষ্ঠান না, বরং আজকের দিনটা তার জীবনের এক নতুন অধ্যায়ের প্রথম পাতা। রুমে আয়নায় সামনে দাঁড়িয়ে আছে আজরিন। নিজকে দেখছে আর ভাবছে, আজকে শুধু কি আমরাই নবীন? ক্যাম্পাসটাও তো আজকে আমাদের চোখে নতুন করে ধরা দিবে। নতুন বন্ধুত্ব, নতুন পথচলা, আর হয়তো নতুন কিছু অনুভবও অপেক্ষা করছে সামনে কোথাও। হঠাৎ ফোনের রিংটনে ধ্যান ভাঙ্গে আজরিনের। সে চমকে আয়না থেকে চোখ সরিয়ে সামনে ড্রেসিং টেবিলের উপর রাখা মোবাইলের পানে তাকায়। স্ক্রিনে ভেসে উঠেছে ঐশী কলিং। কলটা রিসিভ করে ফোনটা কানে তুলে আজরিন বলে, হ্যালো। ওপাশ থেকে ভেসে এলো ঐশীর উৎকণ্ঠিত কণ্ঠস্বর। বলে, দোস, পার্সেলটা কি পাইছস? আজরিন ভ্রু কুঁচকে বলল, কই, না তো। ঐশী বিস্ময় স্বরে আবার বলে, কি পাস নাই মানে? ডেলিভারি ম্যান তো বলল দিয়ে দিছে। আজরিন দ্রুত শুধালো, কখন দিল? ঐশী যেন নিজেই বিভ্রান্ত হয়ে গেল। বলে, কি বলিস? দাঁড়া, আমি উনাকে আবার কল দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। আর শোন, তুই তো মনে হয় উপরে রুমে আছিস। নিচে নেমে একবার দেখে আয় তো বাসার কেউ আবার রিসিভ করলো কিনা। আচ্ছা, আমি দেখছি। কথাটা বলেই আজরিন কলটা কেটে দেয়। তাড়াহুড়ো করে ফোনটা হাতে নিয়ে রুম থেকে বের হওয়ার জন্য পা বাড়াল। দরজার কাছে আসতেই আচমকা ধাক্কা, একজন মানুষের সাথে। মুখ দিয়ে তার অজান্তেই বেরিয়ে এল, উফ। চোখ তুলে তাকিয়ে দেখে অমিত কড়া দৃষ্টি নিয়ে দাঁড়িয়ে আছে তার সামনে। আজরিন মুখচন্দ্রখানা কুঁচকে একটু বিরক্ত গলায় বলে উঠে, আপনি রুমে আসার সময় অন্তত একটু আওয়াজ দিয়ে আসতে পারতেন। খেলাম নি ধাক্কা? ব্যথা পেয়েছি তো। অমিত ঠান্ডা গলায় প্রতিবাদকে বলে, আমি কি গাড়ি নাকি যে হর্ন দিব? আর তুই কাছিম হয়ে হরিণের মতো ছুটছ কেন? আজরিন ভুরু সংকুচিত করে বলে, আমি মানুষ না কাছিম, না খরগোশ, না হরিণ। আমার যখন যেমন গতিতে ছুটার প্রয়োজন হবে আমি তখন তেমন গতিতে ছুটব। পথ ছাড়ুন, আমার দেরি হয়ে যাচ্ছে। অমিত আজরিনের সামনে হাত বাড়িয়ে একটা কাগজে মোড়ানো বক্স এগিয়ে দিল। আর বলে, দেরি হচ্ছে না, তুমি অলরেডি দেরি করে ফেলছ। আজরিন নির্বাক দাঁড়িয়ে একবার বক্সটার পানে তাকালো, তারপর আবার অমিতের চোখে চোখ রাখল। অমিত তখন বলে উঠল, এটার জন্যই তো এত ছুটাছুটি, তাই না? বাকরুদ্ধ আজরিন বক্সটা হাতে নিল। চোখে বিস্ময়ের ছায়া, কণ্ঠে কৌতূহল নিয়ে বলল, আপনি এটা কোথায় ফেলেন? অমিত ধীর পায়ে রুমের ভিতরে হাঁটতে হাঁটতে বলে, তোমার বয়ফ্রেন্ড অনেকক্ষণ ধরে কলিং বেল বাজাচ্ছিল। তুমি আসছিলে না, তাই আমি গিয়ে দরজা খুললাম। আমায় দেখে ও বলে, স্যার, এটা আমার গার্লফ্রেন্ডের বাসা না? ওকে এটা একটু দিয়ে দেবেন। আমি নিলাম, কিন্তু সেই ভদ্রলোক আমাকে সহজে বিশ্বাস করল না।
বলল, স্যার আপনাকে একটা সাইন দেওয়া লাগবে, যেন পরবর্তীতে কোনো ঝামেলা হলে আমি প্রমাণ করতে পারি আপনি ওর হাতে যথাযথভাবে এটা পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছেন। তো এভাবে ফেলাম। বেশি কথা না বলা গোমরা মুখ মানুষটার এসব উদ্ভট কথাবার্তায় আজরিনের ঠোঁটে হালকা হাসির রেখা ফুটে উঠল। অমিত তখন আলমারি খুলে ভার্সিটিতে কি পরে যাবে, তার জন্য পোশাক দেখছে। আজরিন তখন পার্সেলটা রেখে তার পাশে গিয়ে দাঁড়ালো। কোমল স্বরে বলে, আমার বয়ফ্রেন্ড আপনাকে পার্সেল দেওয়া সঙ্গে আপনার কাছ থেকে টাকা নেয়নি? অমিত ঘাড় ঘুরিয়ে আজরিনের পানে তাকালো। আজরিন তখন হাতে টাকা বাড়িয়ে দিয়ে বলে, এই নিন টাকা। সে তো এমনি এমনি কিছু দেয় না। আপনাকে তো বিশ্বাসই করেনি, নিশ্চয় পার্সেলের দামও নিয়েছে আপনার কাছ থেকে। অমিত একটু নিচু গলায় বলে, টাকা দিতে হবে না, এটা ট্রিট না হয় গিফট ভেবে রেখে দেও। আজরিনের মুখে প্রশান্ত এক মৃদু হাসি। বলে, গিফট অথবা ট্রিট ভাবব কেন? অমিত আলমারি থেকে একটা ব্লেজার স্যুট নিয়ে বিছানার পানে হেঁটে আসে। আর বলে, কারণ তোমার জন্মদিনের দিন সবাই তোমায় গিফট দিয়েছে, শুধু আমি ছাড়া, তাই আমি এখন দিলাম। আজরিন বলে, গিফট দেননি তো কি হয়েছে? সারপ্রাইজ তো দিলেন। সুরাইয়া আপু বলেছে, ওই দিন বাড়িতে আমার বার্থডে পার্টির আয়োজন আপনি করেছেন। ভালো। ক্ষুদ্র শব্দটা বলে অমিত ব্লেজার স্যুট নিয়ে ওয়াশরুমে চলে যায়। এদিকে আজরিনের মোবাইলে আবার ঐশীর কল আসে। কলটা রিসিভ করে কানে নিতেই ওপাশ থেকে ঐশীর গলা ভেসে আসে। দোস্ত, পার্সেল পেয়েছিস? লোকটা বলল, একজন পুরুষের হাতে দিয়েছে। আর সেই পুরুষ নাকি বলেছে পার্সেলটা যার উনি তার হাজবেন্ড। তুই একটু তোর উনাকে জিজ্ঞেস কর, উনি বাসায় আছে তো নাকি? খুব সম্ভবত উনার হাতে দিয়েছেন। ঐশীর কথায় এক মুহূর্তের জন্য আজরিন স্তব্ধ হয়ে যায়। ঐশীর কথার প্রতিবাক্য না দিয়ে নিজের ভাবনার দুনিয়ায় হারিয়ে যায়। ভাবে, বাহ, উনি ডেলিভারি ম্যানকে বলেছেন উনি আমার হাজবেন্ড। সূর্যটা বুঝি আজ উল্টো দিক থেকে উঠেছে। আজরিনের প্রতিবাক্য না পেয়ে ওপাশ থেকে ঐশী আবার বিরক্তি স্বরে বলে ওঠে, কিরে কিছু বলছিস না কেন? ভাবনার জাল ছিঁড়ে আজরিন বলে উঠে, হু। তারপর স্বাভাবিক স্বরে বলে, তুই তো একরাশ কথা বলেই যাচ্ছিস, আমায় বলার সুযোগ দিলি আর কই? আচ্ছা বল। পার্সেল পেয়েছি, তোর আঙ্কেল রিসিভ করেছে। ঐশী অবাক হয়ে বলে, কে? কোন আঙ্কেল? তোর শ্বশুর? আজরিন মুখে বিদ্রূপের হাসি টেনে বলে, একটা থাপ্পড় খাবি। আমার হাজবেন্ড, মানে তোর সেই অমিত আঙ্কেল, উনার কথাই বলছি। ঐশী হেসে গড়িয়ে পড়ে, ও বুঝিয়ে বলবি না? আসলে সম্পর্কটা এত দ্রুত বদলে গেল, যাকে এতদিন ক্রাশ থুক্কু ভাইয়ার চোখে দেখতাম তাকে এখন সেই চোখে কিভাবে আঙ্কেল হিসেবে দেখি বল? আজরিন হেসে বলে, দেখতেই হবে ভাই, সময়ের সাথে সব বদলে যায়, সাথে সম্পর্ক। এখন বল, প্রিয়ার সাথে কথা হয়েছে? কখন বের হবে ও? কিছু জানিস? 9:30 কিংবা 10টা? তোর সাথে কথা হয়নি এখনো? না রে, সকাল থেকে এখনো হয়নি। ঐশী হালকা নিষ্প্রাণ স্বরে বলে, দেখ আমি এখন তোর থেকে দূরে আছি বলে আবার আমার জায়গাটা যেন প্রিয়াকে দিয়ে দিস না, বুঝলি? ঐশীর কথায় হেসে ওঠে আজরিন। তা শুনে ঐশী গম্ভীর স্বরে আবার বলে, হাসিস না দোস্ত, কথাটা মজার মতো শুনালেও আমি সিরিয়াস। তোর সাথে প্রিয়ার পরিচয় বা সম্পর্কটা গড়ে উঠেছে আমার মাধ্যমে। সম্পর্কের সূচনা হয় যার হাত ধরে, অনেক সময় দেখা যায় পরিণতিতে সেই মানুষটাই তৃতীয় ব্যক্তি হয়ে পড়ে। আরে দূর, তুই তোর সাথে আমার আত্মার টান, বাকিদের সাথে শুধু মানবতার। এত ভাবিস না। আচ্ছা তো আর কি, এখন তৈরি হয়, আবার তো বের হতে হবে। কলটা কেটে গেলে আজরিন বিছানায় বসে পার্সেলটা হাতে নিয়ে 4-5 দিন আগের রাতের কথা মনে পড়ে যায় তার। সেদিন ঐশীর সাথে কথা বলে আজরিন জানতে পারে ঐশীর খালাম্নির বাসুরের মেয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আজরিনের সাথে একই বিভাগে চান্স পেয়েছে। এরপর ঐশী একটা মেসেঞ্জার গ্রুপ খুলে তাদের পরিচয় করিয়ে দেয়। মেয়েটির নাম প্রিয়া। এই কদিনেই প্রিয়া আর আজরিনের মধ্যে একটা ভালো সম্পর্ক গড়ে ওঠে। দুজন ঠিক করে নবীন বরণে একই রকম শাড়ি পরবে, একই কসমেটিক্স ব্যবহার করবে। সেই মতো ঐশী তার পরিচিত একটা অনলাইন পেজ থেকে আজরিন আর প্রিয়ার জন্য শাড়ি গয়না সব অর্ডার করে। আর এখন সেই অপেক্ষার প্রহর শেষে পার্সেল এসে গেছে। পরনে সাদা শার্টের উপর কালো ব্লেজার, আয়নার সামনে দাঁড়িয়ে টাই ঠিক করছে অমিত। পাশে বিছানায় বসে নিজের কাজ করছে আজরিন। তবে তার চোখ বারবার ছুঁয়ে যাচ্ছে অমিতের পানে। আকস্মিক অমিত আজরিনকে উদ্দেশ্য করে প্রশ্ন ছুড়ে, তুমি ভার্সিটিতে কিভাবে যাচ্ছ? আজরিন চোখ তুলে তাকায় অমিতের পানে। মুখে সহজ ভঙ্গি, কণ্ঠে একরকম স্থিরতা। বলে, রাতে বাবার সাথে কথা হয়েছে। উনি বললেন উনার ড্রাইভারকে বলে দেবেন, উনার ড্রাইভারই পৌঁছে দেবেন আমায়। অমিত সংক্ষেপে কেবল বলে, ভালো। কিছুক্ষণ নীরবতার পর আজরিন জিজ্ঞেস করে, আপনি কখন যাচ্ছেন? ঘড়ির পানে এক ঝলক তাকায় অমিত। তারপর আয়নার সামনে থেকে সরে এসে নিজের ল্যাপটপ ব্যাগটা হাতে নেয়।
আর বলে, যাচ্ছি আমি। তারপর অমিত দরজার পানে এগিয়ে যায় দৃঢ় পায়ে। তার চলাফেরায় এক ধরনের শৃঙ্খলা, এক ধরনের আত্মবিশ্বাস, যেন সে জানে তার প্রতিটি পদক্ষেপ কারো না কারো হৃদয় স্পন্দন তোলে। আজরিন বিছানায় বসেই পিছন থেকে চুপচাপ তাকিয়ে অমিতের চলে যাওয়া দেখছে। 1 মুহূর্ত, 2 মুহূর্ত। তারপর অমিত মিলিয়ে যায় আড়ালে। আজরিন নিজের চোখ নামিয়ে নিয়ে মনে মনে বলে ওঠে, আল্লাহ, তুমি ওনাকে কি অপার সৌন্দর্য আর মহিমায় সৃষ্টি করেছ। জানি না আজ কত মেয়ে, কত চোখ ওনার পেছনে হারায়, ওনার চেহারায় ক্রাশ খায়। কণ্ঠ ভালোবাসায় ভিজে নিয়ে আজরিন আরও বলে, আল্লাহ, তুমি ওনাকে হেফাজত করো। আমি ছাড়া অন্য মেয়েদের মায়া, বাহ্যিক মোহ কিংবা অসৎ চাহনির হাত থেকে উনাকে রক্ষা করো। উনি যেন শুধু তোমার হিফাজতে থাকে, আমার দোয়ার আড়ালে। পেইজ, জানাত হায়দার। গাড়ির দরজা খুলতেই ধীরে ধীরে বাইরে পা রাখল আজরিন। পার্পেল শেডের শাড়িটা আলো ছায়ার খেলায় তাকে ঘিরে এক রহস্যময়ী আবরণ তৈরি করেছে। চোখে মুখে প্রশান্তি, ঠোঁটে হালকা এক আত্মবিশ্বাসী হাসি। আজকের দিনের জন্য নিজেকে নিখুঁতভাবে প্রস্তুত করেই এসেছে সে। গেইটের পাশে তার আসার অপেক্ষা করছে প্রিয়া। চোখে ছিল এক অজানা প্রত্যাশা আর মনে অদৃশ্য উত্তেজনা। প্রিয়া আর আজরিনের আজ প্রথম দেখা হলেও আজরিন চোখ তুলে গেইটের পানে তাকাতেই দাঁড়িয়ে থাকা প্রিয়াকে মুহূর্তে চিনে নেয়। এতদিন যাকে ছবিতে দেখেছে, আজ চোখের সামনে সেই ছবিটা যেন জীবন্ত হয়ে ধরা দিয়েছে। আজরিন প্রিয়ার পানে এগিয়ে যায় এক নিশ্চিন্ত মুগ্ধ হাঁটায়। প্রিয়াও আজরিনকে দেখে চিনতে পেরে দেরি করে না, আজরিনের পানে ধীরে ধীরে এগিয়ে আসে। দুজন মুখোমুখি দাঁড়ায়, চোখে চোখ রাখে। তারপর নিঃশব্দে একে অপরকে জড়িয়ে ধরে। ভেতরের সমস্ত দ্বিধা, অপেক্ষা আর আবেগ যেন একটি মাত্র আলিঙ্গনে গলে মিশে যায়। কথা হয় কিছুক্ষণ, খুব বেশি না, তবু যা হয় তাতেই যেন এক অদৃশ্য বন্ধনের সূচনা। তারপর পাশাপাশি হাঁটতে থাকে তারা, দুজনে পা বাড়ায় ক্যাম্পাসের পানে। আজ ক্যাম্পাস যেন অন্য এক রূপ নিয়েছে। প্রতিটি গাছ, প্রতিটি কোণা আজ যেন নতুন করে প্রাণ পেয়েছে। বাতাসে ভেসে বেড়াচ্ছে এক আশাবাদের সুবাস, পাতাগুলোর দোলায় যেন মৃদু সুর বাজছে অদৃশ্য কোনো ভালোবাসার। আজরিন আর প্রিয়ার চোখে ফুটে ওঠে নতুন স্বপ্নের প্রতিচ্ছবি, একসাথে হেঁটে যাওয়া গন্তব্যের পানে। অনুষ্ঠান শুরু হওয়ার আগে নবীনদের নিজেদের জন্য বরাদ্দ করা ক্লাসরুমে যাওয়ার জন্য ঘোষণা দেওয়া হলো, যাতে সবাই প্রথম দিনেই নিজেদের ক্লাসরুমকে জানতে পারে, সেটার সুবাস গায়ে মাখতে পারে। আজরিন আর প্রিয়া একসাথে হাঁটতে হাঁটতে পৌঁছে গেল নিজেদের রুমের সামনে। দরজার সামনে যেতেই তারা এক মুহূর্তের জন্য থমকে দাঁড়ালো। ক্লাসরুমটা যেন কোনো অজানা জগৎ। চারদিকে সব অপরিচিত মুখ, সবাই ব্যস্ত নিজের মতো করে। কেউ মোবাইলে মগ্ন, কেউ ছবি তুলছে, কেউ বা আগ বাড়িয়ে অন্যের সাথে কথা বলে পরিচিত হওয়ার চেষ্টা করছে। আজরিন আর প্রিয়া ধীরে ধীরে ক্লাসরুমের ভিতরে পা বাড়ায়। আকস্মিক আজরিনের চোখ আটকে যায় জানালার পাশে বসে থাকা কয়েকজন ছেলের পানে। তাদের মধ্যে একজন তাকিয়ে ছিল সোজা আজরিনের পানেই। চোখে চোখ পড়তেই আজরিন যেন একটু কেঁপে ওঠে। তাড়াতাড়ি চোখ সরিয়ে নেয় সে। তারপর সে প্রিয়ার হাত ধরে এগিয়ে গেল মধ্য সারির মধ্যখানের একটা বেঞ্চের পানে। দুজন পাশাপাশি বসে নিজেদের মতো কথা বলতে লাগল। প্রথম দিনের সেই স্বাভাবিক পরিচিতিটা আর কি, নিজেদের ভালোভাবে জানার চেষ্টা, সবকিছুতে ছিল একটা কৌতূহল আর উচ্ছ্বাস। কিন্তু হঠাৎ করেই দরজার পানে চোখ যায় আজরিনের। ক্লাসরুমে ভিতরে আসছে অমিত। আজরিনের হৃদয়ের গতিপথ এক মুহূর্তে বদলে গেল। বুকের ভিতর উঠে এক অজানা ঝড়। গলা শুকিয়ে যাচ্ছে তার, গণগণ শুকনো ঢোক গিলতে লাগলো আজরিন। আকস্মিক অমিতের অপ্রত্যাশিত আগমন, আজরিন কিছুতেই স্বাভাবিক থাকতে পারছে না। নিজের শরীরের গতিবেগ সে ধীরে ধীরে নিয়ন্ত্রণ করতে লাগল। অমিত দৃঢ় পা ফেলে এগোতে লাগল ডেস্কের পানে। ডেস্কের সামনে গিয়ে দাঁড়িয়ে পুরো ক্লাসরুমে চোখ বুলাতে লাগল সে। তার উপস্থিতিতে যেন পুরো রুমটা থেমে গেল। নিস্তব্ধের চাদরে ঢেকে গেল চারপাশ। কেউ বিস্ময়কর, আবার কেউ বা মোহের দৃষ্টিতে তাকিয়ে রইল তার পানে। ধীরে ধরে বসে আসন দখল করল তারা। এরপর নিস্তব্ধতা ভেঙে মেয়েদের ফিসফিস স্বরে ভেসে এলো, এই লোকটা কি আমাদের লেকচারার? উফ, কি হ্যান্ডসাম না! এমন লেকচারার হলে তো প্রতিদিন ক্লাসে আসা যায়। আমি তো একেবারে ক্রাশ খেয়ে ফেললাম। কেউ বা লাজুক হাসি দিচ্ছে, কেউ বা নিজের চোখকে সংযত করতে না পেরে ফ্যালফ্যাল করে তাকিয়েই আছে। আর আজরিন, সে তো নিজের মধ্যে এক অজানা ভয় আর উত্তেজনা নিয়ে বসে আছে। পুরো রুমের সব মেয়েরা যখন অমিতকে প্রথমাবার দেখে মুগ্ধ কানাঘুষা করছে, আজরিন তখন চুপচাপ বসে ভিন্ন এক জগতে। তার চোখে যেন আগুন, ভিতরে ভিতরে হিংস্রায় পড়ছে তার চিত্ত। অন্য মেয়েদের অমিতের প্রতি মুগ্ধতা তার কাছে যেন সহ্যহীন, ঈর্ষা, রাগ আর এক অজানা যন্ত্রণায় রথ করছে ওর আত্মা। চোখ নামিয়ে চুপচাপ বসে থাকা আজরিনকে আকস্মিক পাশে বসা প্রিয়া অমিতের পানে তাকিয়ে নিচু গলায় বলে ওঠে, দোস্ত, লোকটারে দেখছিস? কি হ্যান্ডসাম না? উনি কি আমাদের লেকচারার? আমি তো দেখে একেবারে লাভ অ্যাট ফার্স্ট সাইট। আজরিনের চোয়াল শক্ত হয়ে আসে।
গলার স্বর চেপে রেখে সে চাপার আগে বলে, ওনার চেহারা দেখে এত উচ্ছ্বাসের কিছু নেই প্রিয়া। উনার আমার মতো সুন্দরী একটা বউ আছে। আজরিনের কথায় প্রিয়া যেন থমকে গেল। চোখ কপালে তুলে অবাক হয়ে আজরিনের পানে তাকালো। বলে, তোর মতো সুন্দরী বউ আছে মানে? তুই জানলি কিভাবে উনার বউ আছে? আজরিনে মুখটা মে যেন সে ধরা পড়ে গেল। একটু চুপ করে থেকে হকচকিয়ে চোখ তুলে তাকায় প্রিয়ার পানে। তারপর অস্বাভাবিক স্বরে বলে, মানে? না, মানে আমার তো শুধু আন্দাজ। লেকচারার উনি চাকরি আছে বিয়ের বয়সও হলো তাহলে নিশ্চয় বিয়ে করে ফেলেছেন, তাই ভেবে বললাম আর কি। প্রিয়ার চোখে তখনও অবিশ্বাসের ছাপ। সে ভ্রু কুঁচকে নিচু গলায় আবার শুধালো, তুই কিভাবে জানলি উনি লেকচারার? অন্য কিছু ও তো হতে পারে তাই না? আজরিন একটু উসখুস করে উঠে তারপর নিজেকে সামলে বলে, দেখ উনি যেভাবে সরাসরি ডেস্কের সামনে গিয়ে দাঁড়ালেন তাই ধরেই নিয়েছি উনি লেকচারার হবে। এত কম বয়সে তো আর কেউ প্রফেসর হয় না তাই না? তারপর খানিকটা তাগিদ স্বরে বলে, আর শুন তুই আমায় জেরা করা বাদ দে। এখন বরং শুন উনি কি বলছেন। প্রিয়া কিছুটা দ্বিধান্বিত হয়ে চুপ করে যায়। তার চোখ আটকেই আছে সেই অচেনা মানুষটার গম্ভীর চেহারায়। এদিকে অমিত ডেস্কের সামনে নিশ্চল নির্বাক দাঁড়িয়ে চারপাশে চুপচাপ তাকাচ্ছে। ক্লাসরুমে তাকে নিয়ে হালকা গুঞ্জন, ফিসফাস, মৃদু হাসাহাসি, কানাঘষা, সব মিলিয়ে একটা অস্থিরতা চলছে। আর আজরিন? তার তো মনে হচ্ছে কেউ যেন তার মনটা টেনে ধরে রেখেছে। সে বাইরের চেয়ে নিজের ভিতরেই বেশি লড়াই করছে, ভাঙা এক অহংকার আর গোপন এক দুঃখের সঙ্গে। হঠাৎই আজরিন সাহস করে চোখ তুলে তাকালো অমিতের পানে। অবাক হয়ে দেখে অমিতও তাকিয়ে আছে তার পানে। অমিতের চোখে চোখ পড়তেই আজরিন লজ্জায় তাড়াতাড়ি চোখ নামিয়ে নেয়। খুব ছোট ছিল সেই মুহূর্তটা, কিন্তু আজরিনের মনে সেই মুহূর্তটা থেমে গেল। চারপাশে শব্দ কানে আসছিল না, তার মনে হচ্ছিল যেন সেই দৃষ্টি বিনিময়টাই সব। ঠিক তখন অমিত সবাইকে উদ্দেশ্য করে তার সুমধুর পুরুষনালী গলায় বলে ওঠে, আপনারা যদি একটু চুপ থাকেন তাহলে আমি কিছু বলবো। তার গলার স্বরে এমন এক টান ছিল যেটা শুনে সবাই একদম চুপ হয়ে গেল। সবাই তাকিয়ে রইল তার পানে, অভিনিবেশ নিঃশব্দ। অমিত শান্ত স্বরে বলে, সব জায়গায় দেখি সাধারণত মেয়েরা একটু লাজুক হয়, চুপচাপ থাকে, আর ছেলেরা করে হইচই। কিন্তু এখানে দেখি উল্টো, ছেলেরা একেবারে শান্ত আর মেয়েদের মুখে যেন কথার নদী বইছে। তার কথা শুনে ছেলেরা মেয়েদের দিকে তাকিয়ে মুচকি হাসে। কেউ ফিসফিস করে উঠল, কেউ চাপা হাসি হেসে ওঠে। অমিত এবার একটু গম্ভীরভাবে বলল, আজকের এই ছোট আয়োজন শুধু আপনাদের স্বাগত জানানোর জন্য না। আমরা চাই আপনারা যেন নিজের ভবিষ্যৎকে সামনে রেখে দৃঢ়ভাবে এগিয়ে যান। এ এক যাত্রা যার শুরু হয় একটা নবীন বরণ দিয়ে, কিন্তু গন্তব্য সেটা তো জীবনই বলে দিবে। আজ থেকে আপনাদের কাছে এই ডিপার্টমেন্ট কেবল একটা শিক্ষা প্রতিষ্ঠান না, এটা একটা পরিবার। আমি অমিত শিকদার। প্রথম বর্ষে আমি আপনাদের অ্যাকাউন্টিং প্রিন্সিপালসের উপর লেকচারার হিসাবে থাকছি। এভাবে নিজের পরিচয় তুলে ধরা হতে অমিত আরও যাবতীয় অনেক কথা বলে। কিন্তু তার এসব কথায় অধিকাংশ মেয়েরা মন না দিয়ে সেই মন দিয়ে তারা তাকে নিয়ে স্বপ্নের ধরনী বুনতে থাকে। অমিতের ক্লাসরুম ত্যাগ করার প্রায় শেষ সময় হঠাৎ পেছনের সারি থেকে একটা ছেলে উঠে দাঁড়ায়। বয়সে তরুণ, চেহারায় আত্মবিশ্বাসের ছাপ স্পষ্ট, চোখে মুখে সাহস আর স্বচ্ছতা। ছেলেটির চালচলন আর উচ্চারণে একটা আলাদা দৃঢ়তা ফুটে ওঠে। নিস্তব্ধতা, নিশ্চলের দেয়াল ভেঙে আকস্মিক ছেলেটার দাঁড়ানোর ফলে ক্লাসরুমে হালকা গুঞ্জন শুরু হয়। ছেলেটা বনিতা না করে অমিতকে সহজ ভাষায় শুধালো, স্যার আমার একটা প্রশ্ন ছিল আপনার কাছে, যা জানার আগ্রহ অনেক। অমিত হালকা গলায় বলে, বলুন আপনার প্রশ্ন। ছেলেটি একটু মাথা নিচু করে তার আশেপাশে বসে থাকা ছেলেদের পানে তাকায়। তাদের ঠোঁটে চাপা হাসির রেখা, যেন ওরা জানে কি প্রশ্ন আসতে চলেছে। তারপর ধীরে চোখ তুলে অমিতের পানে তাকিয়ে ছেলেটা বলে, স্যার আপনি কি ম্যারিড? প্রশ্নটা শুনে হঠাৎ করেই ক্লাসটার কেমন চুপসে গেল। প্রশ্নটা অতি সাধারণ হলেও তার প্রভাব ছিল বিস্ময়কর। অধিকাংশ মেয়ের চোখে এক ধরনের প্রশান্তির ছায়া নামে, এই প্রশ্নটা তো তাদের মনে ঘুরপাক খাচ্ছে। কেউ মুখে বলার সাহস পায়নি, আর এই ছেলেটাই তাদের মনের কথা বলে ফেলল। কিন্তু প্রশ্নটা শুনে অমিতের মুখ গম্ভীর হয়ে যায়। তার চোখ মুখের অভিব্যক্তি কঠিন হয়ে ওঠে। অন্যদিকে আজরিন যে অপ্রস্তুতভাবে চুপচাপ বসে আছে, তার মনে কেমন যেন অস্বস্তি শুরু হলো। পেটের ভেতর মোচড় দিয়ে ওঠে, হাতের তালু ঘামাতে থাকে। সে জানে এই প্রশ্নের উত্তর কি হওয়া উচিত, তবু ওর চোখে প্রশ্নের জলোচ্ছ্বাস ওঠে। উনি কি উত্তর দেবেন? অমিত কিছুক্ষণ চুপ থেকে বলে, আমার পার্সোনাল বিষয়ে জানা কি খুব জরুরি? ছেলেটি হালকা হেসে বলে, না স্যার, তবুও আপনি তো আমাদের টিচার, আপনার সম্পর্কে জানার অধিকার আমাদের আছে তাই না? হাতের পানে চোখ নামিয়ে পায়চারি করতে থাকে আজরিন। যেন তার চারপাশে অস্বস্তির দেয়াল উঠেছে।
অমিত তখন সরাসরি আজরিনের পানে তাকায়, দৃষ্টিতে কি যেন একটা চিহ্ন রেখে বলে, আমাকে দেখে আপনাদের যা মনে হয় তাই ভাবতে পারেন। তারপর দৃষ্টি সরিয়ে ছেলেটার পানে তাকিয়ে বলে, বেশি জানার আগ্রহ হলে সিনিয়রদের থেকে জেনে নিবেন। আমি আমার পার্সোনাল জীবন নিয়ে কথা বলতে ইন্টারেস্ট না। এই উত্তর শুনে আজরিন মাথা তুলে তাকায় অমিতের পানে। মনে তার অনেক প্রশ্ন জমতে থাকে। উনি এমন গোলমেলে উত্তর দিলেন কেন? এটা তো একটা সাধারণ প্রশ্ন। একটা সোজা হ্যাঁ বললেই তো হতো। তার মনে রাগ, কষ্ট আর বিস্ময় ঢেউ খেলতে থাকে। উনি বলেছেন কেউ যেন ভার্সিটিতে না জানে আমি ওনার ওয়াইফ। কিন্তু এমন করে ঘুরিয়ে কথা বলার মানে কি? উনি বিবাহিত এটা বলতে ওনার কিসের এত দ্বিধা? এইসব চিন্তায় তার চোখের কোণে জমে ওঠে অশ্রু। গলা বুজে আসে। সে চায় না কেউ তাকে এই মুহূর্তে দেখুক, তবুও তার মনটা ভারী হয়ে ওঠে। ধোঁয়াশে উত্তর নিয়ে ছেলেটি ধীরে ধীরে বসে পড়ে নিজের জায়গায়। ঠিক সেই সময় দরজায় আরেকজন টিচার এসে দাঁড়ায়। অমিত বাহিরে গিয়ে তার সাথে কিছু কথা বলে। তারপর সেই টিচার ক্লাসের সবাইকে বলে, চলো সবাই সেমিনার হলে যাও। আর উনি অমিতের সাথে কথা বলতে বলতে চলে যায়। রুমটা থেকে বাহির হওয়ার জন্য সবার মধ্যে হট্টগোল সৃষ্টি হয়। আর আজরিন নীরব বসে আছে। তার বাইরের পৃথিবী স্বাভাবিক, অথচ ভেতরের ঝড় থামার নাম নেই। মিনিট 20 পর বিশেষ কিছু কার্যক্রমের মাধ্যমে নবীন বরণের অনুষ্ঠান শুরু হলো। শিক্ষক শিক্ষিকারা আর কয়েকজন বিশেষ অতিথি এসে স্টুডেন্টদের কাতারে সামনে নিজেদের আসনে বসে পড়লেন। একে একে বক্তব্য নিয়ে আসেন, নবীনদের স্বাগত জানান, ভবিষ্যতের পথ দেখান, অতীতের অভিজ্ঞতা ভাগ করেন। এত কিছুর মাঝে শিক্ষক কাতারে বসে থাকা অমিতের মন একেবারে এখানে নেই। এত মানুষ, এত মুখ, এত আনন্দ, এত উত্তেজন, সবার মাঝে থেকেও তার মনটা কেমন শূন্য লাগছে। যেন হলের মধ্যে কিছু একটা থাকার কথা থেকেও নেই, কিছু একটা অসম্পূর্ণ। তার অজান্তে তার চোখ খুঁজে ফিরছে কিছু একটা। চারপাশে তাকিয়ে দেখছে বারবার, অথচ কোথাও নেই সে। তার মন বলছে এই বুঝি মানুষটা সেমিনার হলে পা রাখল। কিন্তু না, মানুষটার দেখা মিলেনি। আকস্মিক তার মোবাইলের রিং বেজে উঠে। সেমিনার রুম থেকে বাহিরে হয় কলটা অ্যাটেন্ড করার জন্য। ফোনটা কানে নিতেই তার চেহারা বিচলিত হয়ে ঢেকে যায় উসখুস ভাবে। নবীনদের সেমিনার হলে অনুষ্ঠান শুরু হওয়ার আগে। টিচারের কথায় সবাই যখন সেমিনার হলে যাওয়ার জন্য রওনা দিচ্ছে, ক্লাসরুম একে একে ফাঁকা হয়ে আসছে। আজরিন তখনও চুপচাপ বসেছিল নিজের জায়গায়। প্রিয়া দাঁড়িয়ে আজরিনের পানে তাকিয়ে বলে, সবাই তো বেরিয়ে পড়েছে, চল যাবি? প্রিয়ার কথাটা আজরিন শুনলেও যেন শুনছে না। কথাটা তার কানে আসে ঠিকই, কিন্তু মস্তিষ্ক যেন সেই বার্তাটা গ্রহণ করতে অপারগ। সে বসেই থাকে নিশ্চল, নির্বাক নিজের মধ্যে। প্রিয়া এবার আজরিনের কাঁধে ধাক্কা দিয়ে উদ্বিগ্ন স্বরে আবার বলে, কিরে, আমি কি বললাম শুনলি? কিছু যে বলছিস না? তুই ঠিক আছিস তো? আজরিন তখন ধূসর চোখ তুলে প্রিয়ার চোখে চোখ রাখে। নিঃশব্দে কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে সে অস্বাভাবিক স্বরে বলে, আমার শরীরটা খুব খারাপ লাগছে প্রিয়া। আজ আর ক্যাম্পাসে থাকা সম্ভব না। প্রিয়া কিছু বলতে চাইলেও আজরিন তাকে থামিয়ে দেয়। কোনো কথা না বাড়িয়ে সোজা বেরিয়ে যায় ক্লাসরুম থেকে। আসলে তার শরীর খারাপ তো শুধুমাত্র একটা অজুহাত। সত্যি বলতে আজরিন ওই মুহূর্তে অমিতের উপর প্রচণ্ড অভিমান বুকে চেপে ধরেছিল। সেই অভিমান নিয়েই সে ক্যাম্পাস ছাড়ার সিদ্ধান্ত নেয়। গেটের দিকে এগোতে এগোতে আজরিন ড্রাইভারকে ফোন করে, আঙ্কেল আপনি এখন কোথায় আছেন? আমাকে এখন এসে কি নিয়ে যেতে পারবেন? ফোনের ওপাশ থেকে ড্রাইভার আসার আশ্বাস দেয়। গেটের পাশে দাঁড়িয়ে আজরিন উদাস চোখে চারপাশের কোলাহলকে দেখে। যেন এই কোলাহলের ভিড়ে সে নিজেই নিজের মধ্যে একা হয়ে গেছে। কিছুক্ষণ পর গাড়ি এসে থামে তার সামনে। আজরিন শব্দ না করে উঠে বসে পড়ে। গাড়ি চলতে শুরু করে। সে জানালার পানে মুখ করে বসে থাকে, চোখ নামানো। আচমকা তার চোখের কোণে জমে থাকা অশ্রু গড়িয়ে পড়ে। যেন এতক্ষণ যাবৎ বুকের গভীরে আটকে রাখা কষ্টটা এবার নিজের ভাষা খুঁজে পেয়েছে। নীরবে চোখ বেয়ে বয়ে যায় সেই কান্না। তার ভেতরের চিত্ত কাঁদতে কাঁদতে বলে, আমি কেন এত ভাবছি এই সাধারণ ব্যাপারটা নিয়ে? কেন এত কষ্ট হচ্ছে আমার? কেন আমার আত্মা পুড়ে ছারখার হয়ে যাচ্ছে? এভাবে কিছুটা পথ যাওয়ার পর আজরিন ড্রাইভারকে উদ্দেশ্য করে কাপা গলায় বলে ওঠে, আঙ্কেল আপনার কাছে পানি আছে? রিয়ার ভিউ মিররে ড্রাইভার চোখ তুলে তাকায়, বোতল খুঁজে দেখে সেটা ফাঁকা। তখন তিনি মৃদুস্বরে বলেন, না মামুনি, বোতলের পানি তো শেষ। আজরিন দীর্ঘশ্বাস ফেলে, ওহ, খুব পিপাসা পেয়েছে। ড্রাইভার খানিকটা নির্বাক থেকে আশ্বাস দিয়ে বলেন, তুমি তাহলে একটু ধৈর্য ধর মা। সামনে কিছু দোকান দেখা যাচ্ছে। গাড়ি সাইড করে আমি না হয় নেমে পানি নিয়ে আসবো, ঠিক আছে? আজরিন নীরবে মাথা নাড়ে। অল্প কিছুক্ষণ পর ড্রাইভার গাড়ি দাঁড় করায় একটি দোকানের সামনে। তারপর তিনি তাড়াতাড়ি নেমে যায় পানির বোতল কিনতে। মিনিট খানেকের মধ্যেই তিনি বোতল হাতে আবার ফিরে আসেন। দরজা খুলে ড্রাইভিং সিটে বসেন।
পিছনের পানে ঘুরে আজরিনকে বোতলটা দিতে যাবেন। তখন দেখেন আজরিন সিটে হেলে পড়ে আছে, চোখ বন্ধ, নিস্তেজ মুখ। মুহূর্তে ড্রাইভারের চোখ কপালে উঠে যায়। মামুনি, তুমি ঠিক আছো? আজরিন মা। উনার কণ্ঠে উদ্বেগের কম্পন, কাঁধে হালকা ঝাঁকায় বারবার ডাকে। কিন্তু আজরিন নিশ্চল বা ক্রুদ্ধ, কোনো সাড়া নেই তার। অনেকটা অস্থিরতার পর হঠাৎ ড্রাইভারের মনে পড়ে যায় সেই সকালের কথা। অমিত ভার্সিটিতে যাওয়ার আগে বাবার অফিসে একবার যায়। তারপর উনার সাথে দেখে করে সে উনাকে নিজের মোবাইল নম্বর দিয়ে সংশয়গ্রস্ত ভঙ্গিতে বলেছিল, চাচা এখন থেকে আমার ওয়াইফকে ক্যাম্পাসে আনা নেওয়া তো আপনি করবেন। যদি কখনো রাস্তায় কোনো সমস্যা হয় সঙ্গে সঙ্গে আমাকে ফোন করবেন। এ কথা মনে পড়তেই ড্রাইভার আর দেরি করে না, মোবাইল বের করে তৎক্ষণাৎ অমিতকে ফোন দেয়। অমিত তখন সেমিনার হলে ছিল। ফোনটা কেঁপে উঠতেই সে সেমিনার হল থেকে বাহির হয় কল অ্যাটেন্ড করার জন্য। ফোনের ওপাশ থেকে ড্রাইভারের কণ্ঠে উদ্বেগ আর আজরিনের অবস্থার কথা শুনে অমিতের চেহারা বিচলিত হয়ে ঢেকে যায় উসখুস ভাবে। সে আর এক মুহূর্তও দাঁড়ায় না। ফোন কেটে দিয়ে প্রগতিতে হেঁটে যায় পার্কিং লটে। তারপর গাড়ি স্টার্ট দিয়ে ঝড়ের বেগে রওনা দেয়। এই মুহূর্তে একটাই চিন্তা তার মাথায়, আজরিনের কাছে পৌঁছাতে হবে এখনই, যত তাড়াতাড়ি সম্ভব। অতীত, বর্তমান, এখন সময়টা এমন, শহরের রাস্তাঘাট এখনো এতটা ব্যস্ত হয়ে ওঠেনি। 20 মিনিটের পথ মাত্র 10 মিনিটে পাড়ি দিয়ে প্রগতির মোড়ে গাড়ি এসে থামে অমিতের। গাড়ি থামতেই সে দরজা ঠেলে নেমে আসে, চোখ দুটো ছুটে যায় সেই গাড়ির কাছে যেখানে রয়েছে আজরিন। মেয়েটার আকস্মিক কি হলো সেটা ভেবেই তার অজান্তেই তার মনে ভেতর এক অজানা ভয় ছুটতে থাকে। গাড়ির পাশে দাঁড়িয়ে আছে ড্রাইভার। অমিত ড্রাইভারকে কিছু না বলেই গাড়ির পিছনের দরজাটা খুলে ভিতরে ঢুকে পড়ে। সিটে এলিয়ে পড়ে থাকা আজরিনকে দেখে তার বুকটা কেঁপে ওঠে। মেয়েটার চোখ বন্ধ, ঠোঁট ফ্যাকাশে, নিঃশ্বাস যেন বুঝাই যাচ্ছে না ঠিকঠাক চলছে কিনা। এই মেয়ে, এই শুনছ? চোখ খোল, কথা বলো, হতবিহ্বল কণ্ঠে ডাকতে থাকে অমিত। কোনো উত্তরের নেই আজরিনের, বদলে নীরবতা তাকে যেন ঘিরে ধরে। অমিত দিশেহারা হয়ে আজরিনের গালে আলতো করে চড় মারতে থাকে বারবার, যেন ব্যথায় জেগে উঠবে সে। তারপর ড্রাইভারের পানে তাকিয়ে তীব্র কণ্ঠে বলে উঠে, কাকা বোতলের ক্যাপ খুলে একটু পানি দিন তো হাতে। ড্রাইভার দেরি না করে সঙ্গে সঙ্গেই বোতলের ঢাকনা খুলে অমিতের হাতে পানি এগিয়ে দেয়। সেই পানি অমিত ছিটিয়ে দেয় আজরিনের চোখে মুখে। কিন্তু আজরিনের নিঃশ্বাসেও যেন কোনো শব্দ নেই, চোখ দুটো বন্ধই আছে, কোনো নড়াচড়া নেই। একটু সময় থেমে গিয়ে অমিত একমনে চেষ্টা করেই যায় আজরিনকে জাগিয়ে তুলতে। কিন্তু সব চেষ্টা বিফলে যায়। অমিত নিঃশ্বাস ফেলে আজরিনের নিথর শরীরটা কোলে তুলে নেয়। খুব সাবধানে নিজের গাড়ির সামনের সিটে বসায়। নিজের হাতে সিটবেল্ট আটকে দেয়। তারপর নিজে ড্রাইভিং সিটে এসে বসে পড়ে। একবার চেয়ে দেখে আজরিনের মুখ, নির্বাক, নিস্পন্দ। অমিতের মুখেও গম্ভীর ছায়া। দরজা বন্ধ করে ড্রাইভারকে বলে, কাকা আপনি বরং গাড়ি নিয়ে চলে যান, আমি ওকে এখনই ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। অমিতের চেহারায় উদ্বেগ, তবু গলার স্বরে কঠিন দৃঢ়তা। ড্রাইভার সম্মতির মাথা নাড়ে। অমিত গাড়ির চাবি ঘোরায়, কিন্তু গাড়ি ছাড়বার আগেই আবার থামে। ড্রাইভারকে আবার গভীর গলায় বলে উঠে, আর হ্যাঁ কাকা, আমার বাড়ির কেউ যেন এই বিষয়ে কিছু না জানে। অযথায় সবাই চিন্তা করবে। ড্রাইভার নিশ্চুপ থাকে, মাথা হেলে দেয় সম্মতিতে। অমিত গাড়ি স্টার্ট দেয়। দিনের আলোয় ছুটে চলছে গাড়ি। ভেতরে একটানা নিঃশ্বাস ফেলছে অমিত, আর তার পাশের সিটে নিঃশব্দ নিথর হয়ে বসে আছে আজরিন। পেজ, জানাত হায়দার। গাড়ি হাসপাতালের কাছাকাছি আসতেই আজরিনের শরীর যেন খানিকটা সাড়া দেয়। নড়েচড়ে ওঠে সে। অমিত তখনও গাড়ি চালিয়ে যাচ্ছে চোখ সামনে, কিন্তু আর চোখে পাশের সিটে আজরিনের হালকা নড়াচড়ার দেখে ঝলকে তাকায় তার পানে। আজরিন ধীরে ধীরে চোখ মেলে, যেন তার আত্মা অনেক ঘুমের পর স্বপ্নলোক থেকে ফিরে এসেছে তার দেহে। চোখে ধোঁয়াশা, মুখে ক্লান্তির রেখা। তাকায় সামনের পানে, চেনা অচেনা পথ। তুমি ঠিক আছো? অমিত দ্রুত সাইডে গাড়ি থামিয়ে জিজ্ঞেস করে। আজরিন ঘাড় ঘুরিয়ে তাকায় অমিতের পানে। চোখে ক্লান্তির ভাব, মুখে একটুখানি বিস্ময়। মৃদু স্বরে বলে, আমরা কোথায় যাচ্ছি? বলতে বলতেই হাত তুলে মাথায় রাখে, কপালে ভাঁজ পড়ে অনুভব করে মাথার ভিতর যন্ত্রণা। গলায় চাপা উদ্বেগ। অমিত আবার জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো? আজরিন চোখ বুজে কাতর স্বরে বলে, মাথাটা একটু ব্যথা করছে। ধীরে ধীরে তার স্মৃতির জানালা খুলতে শুরু করে। অস্পষ্টভাবে মনে পড়তে শুরু করে জ্ঞান হারানোর আগের মুহূর্তগুলো। সবকিছু মনে পড়তেই তাকায় অমিতর পানে, বিস্ময় মেশানো যন্ত্রণাভরা কণ্ঠে বলে, আপনি এখানে? আমরা কোথায় যাচ্ছি? আমি তো ভার্সিটি থেকে বাসায় ফিরছিলাম। গাড়ি চালাচ্ছিলেন ফখরুল আঙ্কেল। কিন্তু এখন আপনি? মাথায় কিছু আসছে না। কি হয়েছিল আমার? আজরিনের এত প্রশ্নে অমিত একটু বিরক্ত, কিন্তু কণ্ঠে রাগ মেশানো উদ্বেগ ঝরে পড়ে। তুমি একটু চুপ করবে?
এত প্রশ্ন করছো কেন? সকালে কি খেয়ে বাসা থেকে বের হয়েছিলে? জ্ঞান কেন হারালে? আজরিন মাথা নিচু করে হতবাক স্বরে বলে। জ্ঞান হারিয়েছিলাম? কিন্তু কেন? আমি কি করে জানব? অমিত রাগ চেপে বলে। ড্রাইভার বলল তুমি নাকি জ্ঞান হারানোর আগে কাঁদছিলে। কান্না কেন করেছিলে? মাথায় যন্ত্রণা, শরীরে ক্লান্তি, তবুও অমিতের এই প্রশ্নে আজরিন একটু সোজা হয়ে বসে। তারপর ধীর কণ্ঠে বলে, কই, আমি তো কান্না করিনি। আঙ্কেল হয়তো ভুল দেখেছেন। অমিত আর কথা না বাড়িয়ে গাড়ির চাবি ঘোরায়। ইঞ্জিন স্টার্ট হয়, গাড়ি আবার চলতে শুরু করে। রাস্তার দুপাশের দৃশ্য দ্রুত পাল্টে যায়। আজরিন জানালার বাইরে তাকিয়ে বুঝতে পারে রাস্তা তার চেনা না। একটু পরে প্রশ্ন করে, আমরা কোথায় যাচ্ছি? ডাক্তারের কাছে। অমিত সংক্ষেপ উত্তর দেয়। কিন্তু কেন? তোমায় ডাক্তার দেখানো প্রয়োজন। ডাক্তার কেন? আমার কি স্মৃতি হারিয়ে গেছে? আমি এখন তো ভালো আছি আর আমার সবকিছু মনেও আছে। শুধু একটু মাথা ব্যথা করছে। এটা এমনিই ঠিক হয়ে যাবে। আজরিনের কণ্ঠে খুব নরম জেদ। অমিত হালকা বিরক্তি নিয়ে বলে, চুপ করো। তুমি যদি এভাবে অনবরত কথা বলতে থাক তাহলে তোমার সঙ্গে সঙ্গে আমারও মাথা ব্যথা শুরু হয়ে যাবে। আজরিন ভ্রু কুঁচকে বলে, আচ্ছা আমি কি এমন বললাম? শুধু বললাম ডাক্তার দেখানোর দরকার নেই। অতীতের নির্বাকে আজরিন একটু থেমে আবার আগ্রহ নিয়ে বলে, শুনেন না, শুধু শুধু ডাক্তার দেখানোর কি প্রয়োজন? গাড়ি ঘুরিয়ে বাসায় চলেন। আমি একদম ঠিক আছি। অমিত এবার স্পষ্ট করা গলায় বলে। একটু চুপ করবে? তারপর ঠান্ডা গলায় কিন্তু স্পষ্ট উচ্চারণে বলে, তুমি কেমন ভালো আছো সেটা আজ কয়েক দিন ধরেই আমার চোখে পড়ে। আজ কয়েক দিন ধরে যে তুমি হেলেদুলে শরীরের দুর্বলতা নিয়ে চলো সেটা আমার চোখে স্পষ্ট। তাই চুপচাপ থাক, যেটা করছি সেটা করতে দেও। আজরিনের মুখে শব্দ থেমে যায়। কিছু বলার জন্য ঠোঁট কাঁপলে তা বেরোয় না। শুধু চুপচাপ তাকিয়ে থাকে সামনের পানে। কিন্তু চিত্ত বলে, এত ভাবে উনি আমায় নিয়ে। সত্যি তো আজ অনেকদিন ধরে আমার শরীরটা কেমন জানি অস্বাভাবিক লাগছে। আর উনি সেটা খেয়াল করেছেন নিঃশব্দে। এমন করেও কেউ ভাবে আমার জন্য? গাড়ি থামে হাসপাতালের পার্কিং লটে। অমিত বেল্ট খুলে নামে, তারপর গিয়ে আজরিনের পাশের দরজা খুলে দাঁড়ায়। দৃঢ় কণ্ঠে বলে, নামো। আজরিন অমিতের মুখের পানে তাকায়। তারপর ধীরে গাড়ি থেকে পা রাখে মাটিতে। কিন্তু দীর্ঘক্ষণ গাড়িতে বসে থাকার কারণে তার শরীরটা এখনো জড়ানো। পা রাখতেই দুলে ওঠে, সে পড়ে যেতে নেয়। ঠিক তখনই অমিতের হাত এগিয়ে আসে। শক্ত করে ধরে ফেলে তাকে। কি করছো? ঠিক করে দাঁড়াতে পারো না? এক্ষুনি তো পড়ে যেতে। অমিতের গলায় হালকা রাগ, কিন্তু তার চেয়েও বেশি চোখে চিন্তার ছায়া। আজরিন নির্বাক। এক দৃষ্টিতে তাকিয়ে থাকে অমিতের পানে। মনে মনে বলে, আপনি আছেন তো আমার জন্য। আমি জানি আপনি থাকলে আমি কখনোই পড়ে যাব না। যতবার আপনার সামনে নিজের ভারসাম্য হারিয়েছি আপনি ঠিক সময় এসে আমাকে ধরে নিয়েছেন। আপনি আমার রক্ষার দূত। এই ভাবনার ভেতর দিয়েই তারা ধীরে ধীরে হাসপাতালের পানে এগিয়ে যায়। অমিত সামনে আর আজরিন ঠিক তার পেছনে। আজরিনের পা যেন পড়ে অমিতের প্রতিটা পদচিহ্নে। যেখানে সে জানে, এই পায়ের ছাপ ধরে এগিয়ে গেলে সে নিরাপদ, ব্যথাহীন ভালো থাকার পথে। আলো আধারি নিঃশব্দ করিডোরে শুধু ফ্যানের ঘূর্ণির মৃদু শব্দ। চারপাশে কয়েকজন রোগী, কেউ অস্থির, কেউ ক্লান্ত, আর কেউ বা নিঃশব্দ। কাউন্টারের সকল কার্যক্রম শেষ। এখন শুধু অপেক্ষা, সিরিয়াল অনুযায়ী ডাক্তার কখন ডাকবেন সেই প্রতীক্ষা। অমিত আর আজরিন একটি বেঞ্চে পাশাপাশি বসে আছে। অমিত এক দৃষ্টিতে মোবাইল স্ক্রুল করছে, অথচ চোখ কিন্তু পুরোটা মনোযোগী না। মাঝে মধ্যে আর চোখে আজরিনকে দেখছে। আর আজরিন গম্ভীর মুখ করে বসে আছে, মাঝে মাঝে চোখ মেলে এদিক সেদিকে তাকাচ্ছে। তার চোখে আজ অদ্ভুত এক শান্তি, অথচ তলিয়ে তাকালে সেখানে চাপা এক অস্থিরতা। সেই চোখে অপলক অমিতের পানে তাকিয়ে ভাবে, এসব অপেক্ষা, এসব সিরিয়াল, এভাবে বসে সময় কাটানো সবটাই যেন ব্যর্থতা। ডাক্তার কি বুঝবে আমার আসল সমস্যা? আমার শরীর না। আসল সমস্যা, আসল ব্যথা তো আমার মনে। আর সেই ব্যথার কারণ আপনি। আর সেই ব্যথা থেকে মুক্তির উপায়ও আপনিই। আপনিই তো সেই এক মানুষ যার স্পর্শে হালকা হয়ে যায় সমস্ত ভার। যার চোখে তাকালে শান্তি লাগে, যার মুখটা দেখলে ভুলে যেতে ইচ্ছে করে সব কষ্ট। মনের এই না বলা কথা ছড়িয়ে থাকে আজরিনের চোখে, আর পাশে বসে থাকা অমিত যেন টেরও পায় না, সেই একজন মানুষের সমস্ত দুঃখের উৎস, আবার একমাত্র মুক্তিও। হঠাৎ করিডোরের নিস্তব্ধতা ভেঙে ডাক পড়ে, আজরিন হোসাইন। চমকে উঠে দুজনেই। অমিত দ্রুত হাতে থাকা মোবাইলটা পকেটে নেয়, তারপর উঠে দাঁড়াতে দাঁড়াতে আজরিনকে বলে, চলো, তোমায় ডাকছে। আজরিনের মন হালকা ধক করে উঠল। অমিতের পেছনে পেছনে পা বাড়ায় সে। ভাবনার গভীরতায় ডুবে যেতে যেতে ভাবে, যাচ্ছি তো ঠিকই, কিন্তু ডাক্তারকে সমস্যার কথা কি বলবো? আগে অসুস্থ হলে মায়ের সাথে ডাক্তারের কাছে যেতাম।
ডাক্তার সমস্যার কথা জানতে চাইলে মায়ের মুখের পানে তাকিয়ে থাকতাম আর মা ডাক্তারকে সব সমস্যার কথা খুলে বলতো। আজ কি হবে? ডাক্তারের কেবিনের দরজায় ধাক্কা দিয়ে অমিত ভেতরে ঢোকে। আজরিনও তার পিছু পিছু। ভেতরে বসে আছেন এক পরিপাটি বয়সদর্শী মহিলা, চেহারায় শান্ত ভদ্রতা আর চোখে মমতার মিশেল। অমিতকে দেখেই মুখে এক আলোর রেখা ফুটে ওঠে। আরে শিকদার কেমন আছেন? গলায় ছিল চেনা আন্তরিকতা। অমিত বিনয়ের স্বরে বলে, আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। বসুন না প্লিজ। একসাথে পাশাপাশি চেয়ার দুটিতে বসে পড়ে অমিত আর আজরিন। আজরিন একটু গুছিয়ে বসে, কিন্তু তার চোখে মুখে একটা অদ্ভুত দ্বিধা। ডাক্তার এবার আজরিনের পানে তাকিয়ে একটু হাসি মুখে জিজ্ঞেস করে, উনি আপনার ওয়াইফ আজরিন না? প্রশ্নটা ছিল সরল, কিন্তু আজরিনের মনে যেন এক ঝড় বয়ে যায়। সে চুপচাপ বসে থাকে আর পাশ থেকে অমিত তার পানে সামান্য একটা চাহনি দেয়। আজরিনের ভিতরে একটু কেঁপে উঠে। আর মন বলবে না ওয়াইফ রাক্ষস একটা। আমি তো কেবল ওনার কাগজে কলমের বউ। কারো সামনে তো দূরের কথা, নিজের কাছেও তো কখনো স্বীকার করে না। আমি ওনার স্ত্রী এইটুকু বলতেও যেন উনার গলায় কাটা ধরে। ডাক্তার মহিলাটি কিছুক্ষণ চুপ থেকে দুজনের মুখের পানে চোখ বুলায়। অমিতের চেহারায় অভ্যস্ত ভাব আর আজরিন যেন সামান্য গুটিয়ে আছে নিজের ভেতরেই। ডাক্তার ভেবে নেন হয়তো দুজন লজ্জা পাচ্ছে। আসলে তিনি অমিতকে আগে থেকেই চিনেন, নিজের স্বামীর মাধ্যমে। উনার স্বামী মোহাম্মদ নাসিম, অমিতদের পারিবারিক ডাক্তার। তিনি আজরিনের ছবি দেখেছেন আগেই, সম্পর্কটাও নিয়েও জানেন। তবুও নিয়মরক্ষার খাতিরে প্রশ্নটা করেছিলেন। তাই আর বেশি কিছু না বলে তিনি হাসিমুখে বলেন, তাহলে আজরিন আপনার জন্যই আসা? আপনাদের সিরিয়াল দেওয়ার কি প্রয়োজন ছিল? সরাসরি এলেই তো পারতেন। অমিত শান্ত গলায় উত্তর দেয়, হাসপাতালের নিয়ম তো সবার জন্য একটাই আর কি। ডাক্তার হালকা হাসেন, তারপর সোজা আজরিনের পানে তাকিয়ে বলেন, তাহলে বলেন মিসেস শিকদার, আপনার কি সমস্যা? আজরিন হঠাৎই একটু দ্বিধায় পড়ে যায়। একবার অমিতের পানে তাকায়, তারপর আবার ডাক্তারের পানে। মনের মধ্যে তার দোল খায় অনেক কথা। কি বলবো? আমি তো পুরোপুরি সুস্থ। শুধু তখন একটু কেঁদেছিলাম আর তাতেই জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। এমন তুচ্ছ কারণ নিয়ে ডাক্তার দেখাতে এসে এখন কি বলি? না হয় বলে দিই সব সত্যি। ধীরে একটু ভেবে নিয়ে আজরিন মুখ খোলে, আসলে তখন ভার্সিটি থেকে বাসায় ফিরছিলাম, গাড়িতে হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলি। জ্ঞান না ফিরায় উনি আমাকে হাসপাতালের পানে নিয়ে আসেন। পরে হাসপাতালে কাছাকাছি আসতেই জ্ঞান ফিরে আসে। তবুও উনি জোর করে নিয়ে এসেছেন। আজরিনের কথায় ডাক্তার একটু হেসে ফেলেন। অমিতের দিকে তাকিয়ে বলেন, বাহ শিকদার, আপনার ওয়াইফ তো পুরো বাচ্চাদের মতো মনে হচ্ছে আজই জীবনে প্রথমবার নিজের অসুস্থতার কথা মুখে বললেন ডাক্তারকে। এই কথা বলেই ডাক্তার চেয়ার ছেড়ে উঠে দাঁড়ান। আজরিনকে ইশারা করে বলেন, চলো সিটে চল। তোমার সবকিছু ভালো করে চেক করি, দেখি কি হয়েছে তোমার। আজরিন একবার অমিতের পানে তাকায়। চোখে পড়ে যায় অমিতের শান্ত অভ্যস্ত মুখে। নির্বাক পায়ে উঠে দাঁড়ায় আজরিন। ডাক্তারের পেছনে পেছনে সিটের দিকে এগিয়ে যায় পর্দার আড়ালে। যেতে যেতে ধীরে ডাক্তারকে বলে, আপনি ঠিকই ধরেছেন। আজই প্রথম আমি নিজের অসুস্থতার কথা মুখে বললাম ডাক্তারের সামনে। আগে তো সবসময় মাই বলতো। ডাক্তার মৃদু হাসেন। আজরিনের পালস ধরতে ধরতে বলেন, আপনার কথা শুনে বুঝতে পেরেছি। আজরিন চুপচাপ থাকে আর ডাক্তার নিজের মতো তার অসুস্থতার কারণ খুঁজতে থাকে। চলবে।